ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে ট্রেডিং করতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয়। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস তো অবশ্যই শিখতে হয়। তো বেসিক যেটা প্রবলেম, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখবো না টেকনিক্যাল অ্যানালিসিস শিখবো? তো তার আগে যেটা বোঝার দরকার সেটা যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কখন করি বা কী জন্যে করি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি আমরা বেসিক্যালি কিন্তু একটা স্টকের ফান্ডামেন্টালস মানে তার ভিতরের ভিতরের বিষয় আশয় কীরকম রয়েছে, হ্যাঁ, কোম্পানিটার স্ট্রেংথ কতটা সেটা জাজমেন্ট করার জন্য। কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তাহলে সেই কোম্পানিতে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করব, আমাদের টাকাগুলোকে রিস্ক নিয়ে রাখবো, যাতে করে সেই কোম্পানিটা আমাদেরকে টাইম টু টাইম, ডে বাই ডে প্রফিট দিয়ে যায় এবং একটা লং টার্ম লং টাইমের পরে আমরা যেন হিউজ অ্যামাউন্টের একটা বেনিফিট পেতে পারি। তো সেই হিসাবে আমরা লং টার্মে ইনভেস্ট করব, সেটা লামসাম অ্যামাউন্টেই হোক বা এসআইপি স্টাইলেই হোক, যেভাবেই হোক আমরা ইনভেস্টমেন্ট করব। তো এটার জন্য কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুবই জরুরি। কিন্তু যদি আমরা একটা সুইং বেনিফিট মানে মোমেন্টাম ট্রেডিং করি, বেসিক্যালি ভাষাটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। তো যদি আমরা মোমেন্টাম ট্রেডিং করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি জানাটা জরুরি? তো সবার আগে যেটা জানা জরুরি যে হোয়াট ইজ সুইং। তো আমি অ্যাকচুয়ালি সুইংটা কি ব্যাপার একটু দেখাই যে কোনটাকে আমরা সুইং বলছি। ধরা যাক যে এইখানে একটা প্রাইস কি হয়েছে, এখান থেকে নিচের দিকে গেছে, নিচের দিকে যাবার পর একদম একটা লো শো করেছে এবং এখান থেকে এটা একটা হাই শো করেছে, হাই পয়েন্ট শো করেছে এবং হাই পয়েন্ট শো করবার পর আবার প্রাইসটা নিচের দিকে নামছে, কিছুটা পর্যন্ত নেমেছে। এখন এই যে পোর্শনটা, তারপরে সে আবার নতুন করে মানে লোয়ার লো তৈরি করেছে। তো এটা তো অন্য ব্যাপার, কিন্তু এই পর্যন্ত প্রাইসটা এসেছে এবং এইখানে এসে প্রাইস থেমে গেছে। তো এই যে একটা মুভমেন্ট হলো, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে সুইং। আর বেসিক্যালি আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে কি যে এই যে সুইং মুভমেন্টটা হলো, এই সুইং মুভমেন্ট দিয়ে ট্রেড করা যাবে। অফকোর্স সুইং মুভমেন্ট দিয়ে আমরা ট্রেড করব, কিন্তু কখন ট্রেড করব? আমরা অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারি এই জায়গার থেকে, ট্রেডটা ক্যাপচার করতে পারি। আর আর কোনখানে গিয়ে আমরা বেরিয়ে আসব? আমরা ম্যাক্সিমাম বেরিয়ে আসতে পারি এই জায়গাতে, এরকম কোনো একটা জায়গাতে। এবং কেউ যদি মনে করে যে না, তার একটু আগে আমি বেরিয়ে চলে আসবো, তাহলে আর একটু ওপরের দিকেও সে হয়তোবা বেরিয়ে আসতে পারে, কিন্তু হয়তো এরকম একটা জায়গাতে সে বেরিয়ে চলে আসতে পারে। ঠিক আছে? তো এই যে পোর্শনটা আমরা পেলাম, বেসিক্যালি কোন জায়গাটাকে আমরা বলছি যে এই রেঞ্জ থেকে, এই যে প্রাইস রেঞ্জ এখানে আমরা পেলাম, এই প্রাইস রেঞ্জ থেকে এই প্রাইস রেঞ্জ পর্যন্ত যে প্রাইস মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটাকে আমরা মুভমেন্টাম বলছি এবং এই মুভমেন্টামটাকেই আমরা ধরতে পারি। এই মুভমেন্টামটুকুকে আমরা ধরতে পারবো, এটাকে আমরা যেহেতু ধরতে পারবো বলে বলছি, সেই কারণের জন্য এটাকে আমরা গ্রিন কালার করে দিচ্ছি। গ্রিন কালার বোঝা হয়তো বা যাচ্ছে না, এনিওয়ে এটাকে আমরা ম্যাজেন্টা কালার করে দিলাম। ঠিক আছে? তো এই যে এই সুইং, এইটাকে বলা হচ্ছে সুইং, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে সুইং। এবার এটা আপওয়ার্ড সুইং হয়েছে, আবার যদি ওপর থেকে নিচে পর্যন্ত ধরা হয় তাহলে এটা মানে ডাউনের দিকে সুইং হবে। সেটা ডাউনে যখন আসবে তখন দেখা যেতে পারে কোনো কিছু যদি ডাউনে আসে, তখন এইখানে প্রাইস মুভমেন্ট হয়েছিল, আপ দেখিয়েছে, নিচের দিকে নেমে এসেছে এবং এটা উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, তাহলে এই যে একটা সুইং তৈরি হলো, প্রাইসের মুভমেন্ট তৈরি হলো, এটাও এক ধরনের সুইং। তো এই যে ফুল সুইং ক্যাপচার করা কখনো যেগুলো দেখানো হয়, এগুলো লোভ দেখানো কথাবার্তা ইন দ্য সেন্স যেখানে মানে বলা হয় যে এই জায়গাতে একদম লোয়ার পয়েন্টে এখানে এন্ট্রি নিয়ে নিতে হবে,
আমার ট্রেডিং চ্যানেল দেখলে পরিষ্কার বুঝতে পারা যাবে যে এই জায়গায় এন্ট্রি, এই জায়গাতে একদম এক্সিট হলে একদম অ্যাকিউরেট প্রফিট কিন্তু আমরা পেয়ে যাব। এগুলো কিন্তু মানে খুব রিস্কি কথাবার্তা, এবং এই জাতীয় মোমেন্টাম মানে খুব বড় ট্রেডার যদি না সে ইনসাইডার হয়, তাহলে তার পক্ষে এটাকে ধরা সম্ভব নয়। মানে এমনই একটা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হচ্ছে বা লোভ দেখানো হচ্ছে যে যেখানে কিন্তু মানে সত্যিকারের কথা যে মার্কেটে যারা অপারেটর মানে বিগ প্লেয়ার্স, তারাও কিন্তু এই জাতীয় সুইংয়ের ফুল সুইংটাকে নিতে ভয় পায়। এই ফুল সুইংটা তারাই পায় যারা এই কোম্পানিটাতে, যে যে কোনো কোম্পানি হোক না, কোনো কোম্পানিতে যদি লং টার্ম বিলং করে, তাহলে এই জাতীয় সুইংগুলোর প্রফিটেবিলিটিটা তারা পেতে পারে। সেটা ডিভিডেন্ড হিসেবেই হোক বা যদি প্রাইস বাড়তে বাড়তে যায় সেই রেসপেক্টেই হোক, যেভাবেই হোক সেটা পেতে পারে। তাহলে আমরা যদি মোমেন্টাম ট্রেডিং করি, তাহলে একটা সুইং, দুটো সুইং, তিনটে সুইং পর্যন্ত আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এইটাকে বলা হচ্ছে একটা সুইং। তো অ্যাকচুয়ালি এই যে সুইং যদি আমরা ট্রেড করি, তাহলে সেই ট্রেডিং বিষয়টা কি? সেই ট্রেডিং বিষয়টার জন্য যেটা লাগবে সেটা হলো মার্কেট। এবং এই মার্কেটে কারা কারা থাকবে? বায়ার থাকবে, সেলার থাকবে। আর কি থাকবে? বায়ার আর সেলারের মধ্যে বায়ার একটা এন্টিটি, সেলার একটা এন্টিটি, মানে দুটো পার্সন, ভিন্ন ভিন্ন পার্সন, ভিন্ন ভিন্ন এন্ডে বসে আছে। তো তাদের মধ্যে কিভাবে যোগসাজশ হবে? তো সেই জন্য চাই একটা মার্কেট। সেই মার্কেটটা যদি কিসের বেসিসে? না, স্টকের বেসিসে কেনা বেচা হচ্ছে, সুতরাং একটা স্টক মার্কেট চাই। এবং এই মার্কেটে কি বেচা কেনা হয়? স্টক বেচা কেনা হয়। তো স্টক যদি বেচা কেনা হয়, সেই স্টকটা হ্যান্ডেলিং করে কারা? মানে এক্সচেঞ্জ করতে হবে, তো তাহলে একটা স্টক এক্সচেঞ্জ থাকবে। তো স্টক এক্সচেঞ্জ থাকবে, বায়ার্স থাকবে, সেলার থাকবে। স্টক এক্সচেঞ্জটাই মার্কেট। তো সেখানে স্টকের লেনদেন হবে, ভার্চুয়ালি হোক আর ডিজিটালি হোক বা যেভাবেই হোক এটা হবে। কিন্তু এখন তো ডিজিটালি স্টক এক্সচেঞ্জগুলো লেনদেন করছে, সুতরাং আমাদেরকে সেই বেসিসেই লেনদেন করতে হবে। কিন্তু যেটার বেসিসে লেনদেন হবে সেটা না থাকলে বায়ার্স বা সেলারের কোনো ভূমিকাই নেই, সেটা হলো প্রাইস। এখন এই প্রাইসটাকে কি করা হয়? মানে প্রাইস তো ডাইরেক্ট দিয়ে দেওয়া যায় না সেলারকে, সেলার পেতে হয়। এখন বায়ার আর সেলারের মধ্যে কি হয়? ইন্টারাকশন হয়। এখন ইন্টারাকশনটা হয় ইন এক্সচেঞ্জ অফ প্রাইস। ঠিক আছে? এই প্রাইসটা যখন এক্সচেঞ্জ হয়, তখনই কিন্তু তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়। এবং এই ইন্টারাকশনটা হবার আগে কিছু কাজ আছে। কি কাজ হয়? এই বেসিক ব্যাপারটা মানে অ্যাডভান্সমেন্ট তো অনেক কিছু আছে। ট্রেডিং করতে গেলে অনেক অ্যাডভান্সমেন্ট রয়েছে। হ্যাঁ, কেউ বলছেন যে আমার জিসিডি টেকনিক, মানে জ্ঞানের যে জ্ঞান কোড যেটা, সেটাকে ডিকোডিং করা। আন তো সেটাও এক ধরনের প্রসেস হতে পারে। আবার কেউ বলছেন যে ডাটা অ্যানালিসিস করলে সবথেকে ভালো এন্ট্রি পাওয়া যেতে পারে। কেউ বলছেন যে এআই দিয়ে সবথেকে ভালো প্রফিট হতে পারে। আবার কেউ বলছেন অটোমেটেড ট্রেড যদি জেনারেট করে দেওয়া যায়, তাহলে কিন্তু বেটার ট্রেড পাওয়া যেতে পারে। না, নানা জন নানা রকম। অ্যাকচুয়ালি বিষয়খানা হচ্ছে যে যেই সিস্টেমেতে ফ্লেক্সিবল হয়ে গেছে, সেই সিস্টেমটার উপরে দক্ষতা অর্জন করাটা হচ্ছে মেন জরুরি। কিন্তু সবার আগে জরুরি যেটা, সেটা হলো যে বেসিক বিষয়টা কি, মার্কেটের একদম ফান্ডামেন্টাল বেসিক বিষয়টা কি। অনেক অ্যাডভান্স জিনিস শিখতে গিয়ে মার্কেটের বেসিকটা যদি কারোর মাথার থেকে বেরিয়ে যায়, তাহলে সে কিন্তু ট্রেডিংয়ে সাকসেসফুল হতে পারবে না। তো সেই কারণের জন্যেই বেসিক বিষয়গুলো নিয়ে বারবার কথাবার্তা বলতে হয়। যে বায়ার থাকবে, সেলার থাকবে, তাদের মধ্যে ইন্টারাকশন হবে ইন টার্মস অফ প্রাইস এক্সচেঞ্জ। এখন প্রাইস এক্সচেঞ্জ হবার আগে কিন্তু বায়ারকে একটা অর্ডার প্লেস করতে হবে, সেলারকে একটা অর্ডার প্লেস করতে হবে। অর্ডারটা প্লেস করবে কোথায়? মার্কেটে। এনএসি, বিএসসি যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে, স্টক এক্সচেঞ্জ মানে স্টক মার্কেট, সেইগুলোতে অর্ডার প্লেস করতে হবে। অর্ডার প্লেস করতে গিয়ে বায়ার কিসের বেসিসে অর্ডার প্লেস করবে? না, কোনো একটা অ্যাসেটকে, যে কোনো নাম্বারেই হোক না কেন, যে এতগুলো নাম্বার সে কিনতে চায়। মানে একদম অ্যাজ ফর এক্সাম্পল বলি, যে ধরে নেওয়া যেতে পারে, ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি যে ইনফোসিসের একটা শেয়ারের দাম হচ্ছে 1000 টাকা। এবার কোনো বায়ার সে একটা অর্ডার প্লেস করলো এক্সচেঞ্জে যে সে 20টা শেয়ার কিনবে এবং তার বিনিময়ে সে 1000 টাকা করে দেবে পার শেয়ার, মানে টোটাল 20,000 টাকার। এখন এই 20,000 টাকার বিনিময়ে 20টা শেয়ার কেনার, ইনফোসিসের 20টা শেয়ার কেনবার জন্য সে এক্সচেঞ্জে একটা অর্ডার প্লেস করলো, এবং এই অর্ডারটার নাম হচ্ছে বিড। এখানে বিড রেট, ওই যে 1000 টাকা পার শেয়ার সে দিল, এটা হচ্ছে তার বিড রেট দাঁড়ালো। তাহলে এই বিডিংগুলো শুধুমাত্র একজনই করছে না,
মনে করা যাক যে আমি এখানে বিড করছি, তাহলে আমি তো আর একজন ব্যক্তি নয় যে এই টাইমের মধ্যে, মানে এই সেকেন্ডে আমি একমাত্র অর্ডার জেনারেট করছি, আর অল ইন্ডিয়াতে কোথাও কেউ আর অর্ডার জেনারেট করছে না। বহুজনই অর্ডার জেনারেট করছে, কিছু কিছু জনের ক্ষেত্রে আমার শেয়ারটাও আসছে, মানে 1000 রুপিসেই কিনবে এরকম অর্ডারও পড়ছে। তাহলে সব অর্ডারগুলো কিন্তু একসাথে পাঞ্চ হয়ে আমাদের সামনে প্লেস হয়ে আসবে। এটা গেলে বলে বিড অর্ডার। আর কিছু সেলার থাকবে, সেই সেলারগুলো কি করবে, সেলারগুলো সেখানে তারা চাইছে যে মানে মার্কেট প্রাইস যা আছে সেটাতে ছেড়ে দেবে, দিয়ে প্রফিট বুক করবে। তো তারাও সেখানে বলছে যে 30টা শেয়ার তার কাছে আছে, তো 30টা শেয়ার থাকলে সে 30টা শেয়ারে 1000 টাকাতেই ছেড়ে দেবে, এরকম একটা আস্ক রেট চাইছে। সে চাইছে 1000 টাকায় আমি বিক্রি করব, এখানে বায়ার্স বলছে আমি 1000 টাকায় কিনবো। তাহলে কি হলো, এনএসি বা বিএসসি তারা দেখলো যে অর্ডারটা ম্যাচ করে গেল। তাহলে বিফোর প্রাইস এক্সচেঞ্জ আগে অর্ডার ম্যাচ হতে হবে, মানে বিড অর্ডার এবং আস্ক অর্ডার, এই দুটো অর্ডারকে কিন্তু ম্যাচ হতে হবে। এই ম্যাচ হবার পরে কিন্তু এখানে একজন 20টা কিনতে চাইছে, একজন 30টা অফার করছে যে আমি বিক্রি করতে পারি, তাহলে তার 20টা সেল হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, এবং 20টার 20,000 টাকা, মানে 20টা শেয়ারের জন্য টোটাল 20,000 টাকা বায়ার্সের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে সেলার্সের ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসবে, এবং সেলার্সের ডিমেট অ্যাকাউন্ট থেকে 20টা ইনফোসিসের শেয়ার কিন্তু এখানে বায়ার্সের ডিমেট অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু ট্রানজাকশনটা হয়, এবং এটাকেই বলা হচ্ছে ট্রেডিং। ঠিক আছে, এখন এই ট্রেডিং করতে গেলে এখানে নাম্বার অফ ইন্টারাকশন কটা হলো, অর্ডার পড়েছিল দুটো, এবং দুটোই ম্যাচ হলো, কিন্তু বায়ার একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, সে তার অর্ডারটাকেও ম্যাচ করানো হয়েছে, আর সেলার একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তার অর্ডারটাকেও ম্যাচ করানো হয়েছে। তাহলে এখানে ম্যাচ করানো হয়েছে দুটো, দুজনের অর্ডারটাকে ম্যাচ করানো হয়েছে, দুজনের অর্ডারটাকে ফুলফিল করা হয়েছে। ইন্টারাকশন তাহলে হলো কিন্তু মার্কেটের সঙ্গে দুটো। সুতরাং এখানে যেটা বাইং আর সেলিং, মানে 20টা শেয়ারই কেনা বেচা হয়েছে, বায়ার্স পেয়েছে 20টা, সেলার বিক্রি করেছে 20টা, এখানে 20টারই লেনদেন হয়েছে, কিন্তু এখানে এক্সচেঞ্জ 20টা সেলারের কাছ থেকে নিয়েছে, তারপরে বায়ারকে দিয়েছে, আবার বায়ারের কাছ থেকে টাকা নিয়েছে, তারপরে সে সেলারকে দিয়েছে। সুতরাং এখানে যে লেনদেন প্রসেসটা হলো, এখানে কিন্তু 4বার কাজ করতে হচ্ছে মার্কেটকে, সুতরাং এটা 4 হিসাবে ধরা হচ্ছে, মানে 4 নয়, অ্যাকচুয়ালি 2 হিসাবে ধরা হচ্ছে, যে বায়ার টু সেলার সেটা থ্রু এক্সচেঞ্জ, এবং সেলার টু বায়ার থ্রু এক্সচেঞ্জ, তাহলে এটা হলো দুটো ইন্টারাকশন। তো এই নাম্বার অফ ইন্টারাকশন, এই নাম্বার অফ ইন্টারাকশন উইথ ভলিউম, এখন নাম্বার এক সময় বলা হয় যে কটা শেয়ার কিনছে, এখানে 20টা 25টা 30টা, এটাকে ভলিউম বলে ধরছি। আবার অনেক সময় বলা হচ্ছে যে না, নাম্বার অফ ইন্টারাকশন সেইটাকে ধরা হচ্ছে। তো যেভাবেই খুশি হোক না কেন, এই যে চার্ট আমরা ট্রেডিং ভিউ খুলে রেখেছি, ট্রেডিং ভিউ তো একটা, মানে বলা যেতে পারে যে বিশ্ববিখ্যাত একটা চ্যাটিং সফটওয়্যার। এখন এই চ্যাটিং সফটওয়্যার দিয়ে যদি ট্রেড করা হয়, এখানে টাইম গ্যাপটা খুব কম হয়, আর যত মানে এদের যে প্রাইসিং রেটটা রয়েছে, সেখানে যদি পারচেস করে নেওয়া হয়, সেখানে তো একদম বিট বাই বিট প্রায় পাওয়া যায়, টাইম ল্যাগ খুব কম হয়। ঠিক আছে, এরকম অনেক বড় সার্ভার নিয়ে কাজ করে, অনেক ফেসিলিটিস রয়েছে যে কারণের জন্য, আর এদের সিম্পলিসিটি, ডিজাইন এবং আরও অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, বিশাল বড় সফটওয়্যার, ভাস্ট। এটা মানে ট্রেডিং ভিউ সম্পর্কে একটা ক্লাস নেওয়া যেতে পারে। তো যাই হোক, সেইগুলোকে পুরোপুরি যদি ব্যবহার করতে পারা যায় তো খুবই ভালো, না হলে যতটুকু ব্যবহার করতে পারা যায় সেইটুকুতেই কিন্তু মানে খুব ভালো লেভেলের অ্যানালিসিস করা সম্ভব। তো ট্রেডিং ভিউ চার্ট খুললে আমরা দেখতে পাই যে কতগুলো ক্যান্ডেল রয়েছে, এগুলোকে ক্যান্ডেল স্টিক বলা হয়। এই ক্যান্ডেল স্টিকগুলো কিন্তু প্রাইসকে রিপ্রেজেন্ট করছে, আর নিচে কতগুলো বার দেখতে পাওয়া যাচ্ছে, এই বারগুলো কিন্তু হলো ভলিউম বার। এই ভলিউম বারটাই কিন্তু এখানে কতটা কেনা বেচা হচ্ছে এটা বোঝা যায় দেখে। তো এখন যেটা বিষয় হলো যে ট্রেডিং করার জন্য এই ভলিউম বারটাকে হঠাৎ খাড়া করে রেখে এই চার্টটাকে জোড়া করে রাখার কি দরকার রয়েছে। বেসিক্যালি একটা ব্যাপার হচ্ছে যে এইখানে একটা ট্রেন্ড ছিল, এটা ডাউনে আসছিল না, এই ডাউন থেকে আবার আপে যাচ্ছে, এবং এখানে ব্রেকআউট হচ্ছে। এখন এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটার কীরকম গঠনটা রয়েছে এখানে আমরা দেখার চেষ্টা করি। এই জায়গাতে এসে একটা বড় প্রাইস, বড় বড় অর্ডার, বড় প্রাইস মুভমেন্ট হয়েছে, এবং এখানে একটা ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে, ছোটোখাটো হলেও একখানা ব্রেকআউট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারপরে প্রাইস কিন্তু আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করবার পর আবার প্রাইস উপরের দিকে গেছে, রিজেকশন আসছিল, রিজেকশন 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 রিজেকশন। আরে এত রিজেকশন কেন, এবং প্রাইস কত দূর পর্যন্ত যাবে,
এবং সত্যিকারের এখানে বড় ভলিউমেতে যে অর্ডার, সেই অর্ডার কি আদৌ আমরা পাবো? তো এইখানে এটাকে বিচার বিবেচনা করার জন্য এই যে এখানে এত প্রাইস মুভমেন্ট হলো, এখানে নিশ্চয়ই ধরেই নেওয়া যেতে পারে যে কোনো বিগ প্লেয়ার সেখানে এন্টার করেছে। কারণ বেসিক বিষয়টা হচ্ছে যে বিগ প্লেয়ার্সরা মার্কেটে প্রাইস ইনজেকশন করে, এবং ইনজেকশন করে এরা ডিমান্ড ক্রিয়েট করে, মানে এই জায়গায় কেউ না কেউ ডিমান্ড ক্রিয়েট করেছে, এবং এই জায়গাতে কিন্তু কোনো না কোনো বিগ প্লেয়ার্স আবার এখান থেকে শেয়ারটাকে উঠিয়ে নিয়ে এখানে ক্রাইসিস তৈরি করেছে। ঠিক আছে, এইখানে প্রচুর সাপ্লাই দিয়ে দিচ্ছে তারা মার্কেটে, এখানে ছেড়ে দিচ্ছে বলে আস্ক করে যাচ্ছে, যেখানে আমি বিক্রি করব, ফলে বায়াররা আসছে। তো এইভাবে কিন্তু ডিমান্ড আর ক্রাইসিস যাই কিছুই হোক না কেন, এই ডিমান্ড ক্রাইসিসের ইমব্যালেন্সের জন্যই প্রাইস কিন্তু ওপরের দিকে যায়। আর প্রাইস যখন ফ্ল্যাট রেঞ্জে চলে একটা জায়গায়, এই জায়গাতে যেমন দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট রেঞ্জে চলছে, তো যদি এইরকম দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস খুব একটা মানে একটা রেঞ্জ বাউন্ড অবস্থায় চলে যায়, মানে কনসলিডেশন স্টেটে চলে যায়। তো ট্রেন্ড ক্রিয়েটার হচ্ছে বিগ প্লেয়ার্সরা। সুতরাং বিগ প্লেয়ার্সদের এই যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা কতটা ফেয়ার, বিগ প্লেয়ার্সদের এই এন্ট্রিটা কতটা মার্কেট নিয়েছে, এখানে মার্কেটে কোনো বায়ার্সই নেই। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভলিউম এইটুকু মাত্র ভলিউম, মানে অ্যাভারেজ ভলিউমের থেকে মানে খুব একটা বেশি বড় নয়। এখানে খুব একটা বেশি বড় ভলিউম কিন্তু এখানে আমরা পাইনি। ঠিক আছে, তো এটা না পাওয়া গেলে খুব সহজে আন্দাজ করে নেওয়া যেতে পারে এই ব্রেকআউটটা খুব একটা ভালো ব্রেকআউট নয়, মানে এইখানে প্রাইস ঘুরে চলে আসবে আবার যে কোনো সময়, এবং প্রাইস সেম লেভেলে প্রাইস কিন্তু আবার ব্যাক করে চলে আসছে। মানে এটাকে ধরে নিয়ে কেউ যদি দীর্ঘ সময় থাকতে চায়, তার টাকা কিন্তু বহুদিন ঝুলে পড়ে রয়ে যাবে। সুতরাং এগুলো সব ফেক ফেক ব্রেকআউটের মধ্যে পড়ে যায়। তাহলে এই ফেক ব্রেকআউট কিনা এই বিষয়টাকে আন্দাজ করতে গেলে আমাদেরকে কিন্তু এই মানে ভলিউম বারটাকে কিন্তু অ্যানালিসিস করতে হবে, এবং সেটা করাটা জানতে হবে। তো যাই হোক, বেসিক্যালি আমরা যে কথাটা বলছিলাম যে ভলিউম বারের গুরুত্বটা কি, সেটা হচ্ছে বায়ার আর সেলার তারা দুজনেই ট্রেডার, তারা থ্রু এক্সচেঞ্জ নিজেদের মধ্যে প্রাইস ইন্টারাকশন করে, এবং নাম্বার অফ সাকসেসফুল ইন্টারাকশন মানে যে অর্ডারগুলো ম্যাচড হয়েছে, সেই ম্যাচড অর্ডারের বেসিসে কিন্তু এখানে ভলিউমটা ক্রিয়েট হয়, এবং সেই ভলিউমটা কতটা রিলিভেন্ট, ঠিক আছে, সেটাকে জানাটা আমাদের ট্রেডিং করতে গেলে জরুরি। না হলে কিন্তু বিভিন্ন রকম সময়েতে, আমি ইন্ডিকেটারের কথা ছেড়ে দিচ্ছি, আমি যদি না বেসিক মার্কেটটাকে শিখি, এত কিছু জানার দরকার কি, বেসিক মার্কেটটাকে যদি না আমি শিখি, তাহলে ইন্ডিকেটার বেস ট্রেডিং করতে হবে, ইন্ডিকেটারের উপরে নির্ভর করে যেতে হবে। তো তাহলে এখানে খুব সত্যিকারের কথা যে ট্রেডিং ভিউতে যে সমস্ত ইন্ডিকেটারগুলো রয়েছে সেগুলো অনেকগুলোই কিন্তু মানে পারচেস্ট করতে হয়, আর ফ্রি এর যে ইন্ডিকেটার সেগুলো তো যে কোনো চ্যাটিং প্ল্যাটফর্মেই পাওয়া যায়। তো সেই ফ্রি ইন্ডিকেটারগুলোকে লাগিয়ে অনেক সময় ঠিকঠাকভাবে ইউজ করা যেতে পারে না। আবার যদি না ট্রেডিং ভিউতে আমার সব ফেসিলিটিগুলো নিতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে যদি ফুল প্রাইস রেঞ্জ না হলে অনেকগুলো ইন্ডিকেটর আমি একসাথে ইউজ করতে পারছি না, তাহলে আমার অ্যানালিসিসে ঘাটতি পড়ে যাচ্ছে। কোনো সময় হতে পারে যে একটা ইন্ডিকেটারের উপরে আমি বেশ করে ট্রেডিংটা করি, কারণ হঠাৎ করে দেখা গেল যে ট্রেডিং ভিউ থেকে সেই ইন্ডিকেটরটা উঠে গেল। তো যদি সেটা হয়ে যায়, তো তখন কি হবে, আমার মানে যেভাবে আমি স্টাডিটা করতাম সেগুলো সেই মার্কেট স্টাডিটা ফলস হয়ে যাবে। আমি যে কোনো কোর্সের কথাও বলছি, যে কোথাও একটা সফটওয়্যার দেওয়া হলো, বা কোনো একটা এক্সেল শিট দেওয়া হলো, বা কোনো একটা অ্যানালিটিক্যাল ইন্টারফেস করে বানিয়ে দিয়ে দেওয়া হলো, এবং সেটার জন্য প্রাইস নেওয়া হলো, কিন্তু সেটার ওপর বেশ করে যদি আমি স্টক সিলেকশন করতে যাই, তাহলে হঠাৎ করে যদি আমার সাবস্ক্রিপশন শেষ হয়ে যায়, বা হঠাৎ করে যদি দেখা যায় যে ওখানে সার্ভারে কিছু প্রবলেম হয়েছে, তাহলে সেদিনের ট্রেড তো মানে মার খেয়ে যাবে। বা যখন সেটা ঠিক হবে তখন দেখা যাবে যে প্রাইস অন্য জায়গায় চলে গেছে। তো এই কারণের জন্য, এই সমস্ত কারণগুলো মানে অন্যের ওপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজের থেকে যদি নিজের ট্রেডিং সিস্টেম এবং নিজের অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি এটাকে বাড়ানোর জন্য ইন্ডিকেটার সরাও। কারণ ক্যান্ডেল স্টিক কোনোদিনও চার্ট থেকে সরবে না, ভলিউম কোনোদিনও চার্ট থেকে সরবে না, অন্য সব কিছু সরে চলে গেলেও এগুলো সরবে না। প্রাইস সব সময় থাকবে, কারণ প্রাইস না এক্সচেঞ্জ হলে ট্রেডিং হতে পারে না। তো সেই কারণের জন্য একটা ট্রেডিং চার্ট যখনই আমরা খুলব, তখনই সেখানে আমরা দুটো জিনিস অবশ্যই দেখব। একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, সেটা প্রাইস অ্যানালিসিস করার জন্য, মানে এটাকে প্রাইস ক্যান্ডেল আমরা বলছি। আর আরেকটা হচ্ছে কি, যে ভলিউম বার, এবং সেটা হচ্ছে নাম্বার অফ ট্রানজাকশন কীরকম হয়েছে, কীরকম লেভেলে হয়েছে, এটা দেখবার জন্য। ঠিক ঠিক আছে, ট্রেডিং অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করবার জন্য আমরা এটা দেখব।
এখন সেগুলো দেখে আমরা কি অ্যানালিসিস করব, সেগুলো তো স্টেপ বাই স্টেপ নলেজ, সেগুলো তো ডিফারেন্ট কেস। কিন্তু এই দুটোকে আমরা সবসময় দেখতে পাবো, সুতরাং এইগুলোর হালচালটাকে জানা এবং তার ভেতরে কি সায়েন্স আছে সেটাকে জানাটা সব থেকে বেশি জরুরি। এখন এই যে বিড অর্ডার আস্ক অর্ডার এটাকে ম্যাচ করার পরে এখানে তো ম্যাচ হয়ে গেল। দেখা যাচ্ছে এই জায়গাতে যে প্রাইস লেভেলটা ছিল, চলুন এখানে প্রাইসটা কত ছিল এখানে বলে দিচ্ছি। এই জায়গাতে প্রাইস 382 টাকা 70 পয়সা ছিল। তো এখন এই উইকেতে, এটা তো উইকলি চার্ট, এই উইকেতে প্রাইস আছে, এর হাই প্রাইস আছে, ক্লোজিং প্রাইসটা বলি, ক্লোজিং প্রাইস আছে 399 টাকা 95 পয়সা। এটা ক্লোজিং প্রাইস আছে, মানে এই যে ক্লোজিং প্রাইস, এই ক্লোজিং প্রাইসের পর এখন যে নেক্সট উইকের জন্য যে অর্ডারগুলো পড়বে, সেই অর্ডারগুলো কীরকমভাবে পড়বে। এখানে বিড দেবে বিডাররা, মানে বায়াররা বিড দেবে আর সেলাররা আস্ক করবে। এখন এই যে 399 টাকা 95 পয়সা, 399 টাকা 95 পয়সাতে বায়াররা তো চাইবে যে নিচের প্রাইসে কিনতে, কিন্তু সেলাররা এখানে নিচের প্রাইসে সেল করবার জন্য আর কোনো সেলার নেই, এখানে সেলাররা সব ফাঁকা হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখানে সেলাররা আর নেই, সেলাররা সবসময় চাইছে ওপরের প্রাইসে সেল করতে। তো তারা এই ক্যান্ডেলেতে গিয়ে এরা বললো যে না, এখানে 409 টাকার কমেতে 409 টাকা 90 পয়সার নিচে আমরা সেল করব না। তো সেই রেসপেক্টে কিছু বায়ার হড়বড়িয়ে ঢুকলো, তারা প্রাইসটাকে ঠেলে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে 409 টাকা 90 পয়সা পর্যন্ত রাখলো। কিন্তু ম্যাক্সিমাম যারা রয়েছে তারা কিন্তু চিটিয়ে বসে আছে, না কালকের যে ক্লোজিং 399 টাকা 95 পয়সায় শেয়ার না আসলে কিন্তু আমরা কিনবো না। তো তখন আবার প্রাইস আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলে, মানে সেলারকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তখন বায়ার্স কন্ট্রোল। আবার সেলাররা যখন আরও নিচের দিকে বিড দিয়েছিল, তখনও কিছু সেলার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নামিয়ে এর যে লোয়ার প্রাইস, সেখানে বলছে 392 টাকা 55 পয়সা পর্যন্ত সেলার ছাড়তে রাজি হয়েছে। কিন্তু তার নিচে যখন অর্ডারগুলো পড়ছে, বিড অর্ডারগুলো পড়ছে, তখন কিন্তু সেখানে কোনো সেলার পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু বায়াররা আবার উপরের দিকে উঠতে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে, তখন কিন্তু সেলার কন্ট্রোলড হয়ে গেছে, তখন কিন্তু বায়াররা আর আসছে না। তো সেলার কন্ট্রোলড মার্কেট, সেই কারণের জন্য এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, কারণ এর যে ওপেনিং ছিল, মানে যে মার্কেট শুরুর সময় যে অর্ডারটা ফার্স্ট ম্যাচ করেছিল, সেখান থেকে প্রাইস কিন্তু ক্লোজিং দিল তার থেকে একটু নিচে নেমে। তার মানে আমরা দেখতে পেলাম যে প্রাইসটা নিচে নেমে গেছে। দিয়ে আমরা কি ডিসিশন নিলাম যে আজকে সেলার কন্ট্রোল মার্কেট, আজকে মার্কেটে সেল চলছিল, আজকে সবাই সেল করে দিচ্ছে, শেয়ারটা ছেড়ে দিচ্ছে, সুতরাং আজকে তো আর প্রাইস ওপরের দিকে উঠবে না, ক্লোজিং হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি সেলাররা কন্ট্রোল করছে, মানে কি, মানে বায়ারদেরকে কিনতে বাধ্য করছে হাই প্রাইসে। না হলে সেলারও রয়েছে, বায়ারও রয়েছে, যে কোনো একটা সপ্তাহেতে বা যে কোনো একটা দিনেতে প্রতি মুহূর্তে যদি ক্যান্ডেলের প্রাইস ওঠানামা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়ার সেলার সবাইকেই থাকতে হবে। এবং এই যে বিড আর আস্ক, এইখানে বিডার রয়েছে, মানে বায়াররা বিড করে যাচ্ছে লোয়ার প্রাইসে কিনবে বলে, কারণ ক্রেতা সবসময় চায় কি যে কম দামেতে কিনবে, আর সেলার সবসময় চাইবে যে নিজে যে দামে কিনেছে তার থেকে বেশি দামে সেল করবে। তাহলে কতটা কম্প্রোমাইজে আসা যায়, এই দরাদরিটা তো সবসময়, বার্গেনিংটা চলতেই থাকে, এবং এই বার্গেনিং করতে করতে যে জায়গায় কম্প্রোমাইজ হচ্ছে সেই জায়গাতে গিয়ে এক্সচেঞ্জে অর্ডার ম্যাচ হয়। তো এই বেসিসে যদি দেখা যায়, সেলাররা অনেক সময় করে কি যে বেশি পরিমাণে সেল করবে বলে কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দেয়। তো কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দিলে তখন দেখা যায় সাপ্লাই বেড়ে গেছে, স্টকের সাপ্লাই বেড়ে গেছে, তুলনায় বায়ার্স নেই। তখন বায়াররা দেখছে যে এখানে সেলার তো অনেক বেশি, তাহলে আমি দামটাকে একটু কমাই, আরও কম্প্রোমাইজে নিয়ে আসি, তাহলে আমি নিচের প্রাইসে ছাড়বো। আবার কখনো কখনো দেখা যায় যে বায়াররা বেশি হয়ে গেছে, তখন সেলাররা করে কি, তখন সেখানে একটা ক্রাইসিস তৈরি করে, মানে ডিমান্ড তৈরি করে। তাহলে এই ডিমান্ড আর ক্রাইসিসের যখন ইমব্যালেন্স তৈরি হবে, আমি আগেই বলেছিলাম, এই সেগুলো বোঝা যাবে ওই বিড আর আস্কের যে রেশিও, এই বিড আস্কের একটা টেবিল যখনই আপনি অর্ডার প্লেস করতে যাবেন তখনই মুখের সামনে খুলে যাবে, এবং সেইটাকে স্টাডি করাটাও জানতে হবে কিন্তু, যে সেটা দেখেই কিন্তু অ্যাকচুয়ালি বড় প্লেয়ার যারা, তারা তো বড় বড় সফটওয়্যার কিনে নেয়, মানে টিক বাই টিক অর্ডারের অ্যামাউন্টটাকে দেখবার জন্য, স্টাডি করার জন্য, এবং সেই হিসাবে তারা একটা নির্দিষ্ট রেঞ্জে গিয়ে অর্ডার প্লেস করে, যে জায়গাতে গিয়ে খুব সেফলি খেলা যায়। তো এখন আমরা যেটুকু বুঝবার চেষ্টা করছি যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে কেন বা প্রাইসটা নিচের দিকে নেমে আসছে কেন, এই ডিমান্ড সাপ্লাইয়ের ইমব্যালেন্সটাকে তৈরি করা হচ্ছে। এই ডিমান্ড সাপ্লাইয়ের ইমব্যালেন্সটাকে যারা স্টাডি করে তৈরি করে মার্কেটের মুভমেন্টটাকে ধরতে পারবে, তারাই কিন্তু মুভমেন্টামের সঙ্গে এগিয়ে যেতে পারবে। তো এই কারণের জন্য বিড আস্ক রেশিওটাই কিন্তু দায়ী। এখন বিড আস্ক রেশিও যদি 1:1 হয়ে যায়, 1:1 হয়ে গেলে প্রাইস
বাড়বেও না কমবেও না, দীর্ঘ সময় দেখা যায় ক্যান্ডেল একদম স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, অথচ বেচাকেনা হচ্ছে, অর্ডার ম্যাচ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রাইস বাড়ছে না। তো প্রাইস বাড়ছে না কেন? যে ওই জায়গাতেই কম্প্রোমাইজে এসে যাচ্ছে সকলে, সে যে কারণের জন্য স্টেবল হয়ে গেছে। এখন যখনই মানে বায়ার্সদের ডিমান্ডটা বেড়ে যাবে এবং সেলাররা তখনই তার কোয়ান্টিটিটাকে কমিয়ে দিচ্ছে, তখন বায়ার্সরা উপরের দিকে উঠে উঠে যাচ্ছে। আর বায়ার্সরা যখন নিচের দিকে, বায়ার্স কন্ট্রোল মানে বায়ার্সরা নিচের প্রাইসে কিনছে, তখন কিন্তু প্রাইস নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে? বায়ার্স কন্ট্রোল করছে মানে বায়ার্সরা প্রাইসটাকে নিচে নামিয়ে আনবার চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমরা দেখি যে গ্রিন ক্যান্ডেল মানে বায়াররা ছিল, মানে প্রাইস ওপরের দিকে গেছে না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সেলার্স কন্ট্রোল মার্কেট। তো সেলাররা প্রাইসটাকে বেশি দামে সেল করেছে, বায়ার্সরা বেশি দামে কিনতে বাধ্য হয়েছে। আর সেলাররা যখন কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, তখন সেটা বায়ার্স কন্ট্রোল মার্কেট, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে রেড ক্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে যায় বা লম্বা লম্বা উইক তৈরি হয় উপরের দিকে। তো এখানে ক্যান্ডেলের তো দুটো উইক থাকে, একটা আপার উইক থাকে, একটা লোয়ার উইক থাকে। তো আপার উইক আর লোয়ার উইকের যদি লেংথগুলো খুব বড় বড় হয়ে যায়, তখন কিন্তু কন্ট্রোলিংটা অন্য হাতে চলে যায়, এবং এখানে গ্রিন কালার দেখালো না রেড কালার দেখালো, হ্যাঁ, সেখানে সেটার উপরে মানে প্রাইস ওপেনিং থেকে কমলো না বাড়লো সেটা ফ্যাক্টর করে না। বিষয়টাকে যেটা আমাদেরকে স্টাডি করতে হবে, যে কন্ট্রোলটা কারা করছিল, এবং সেই কন্ট্রোলিংয়ের পর নেক্সট মোমেন্টামটা কোন দিকে আসতে পারে। ঠিক আছে? এইটাকে জাজমেন্ট করার জন্য এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে আমাদের জানার দরকার, মানে পার্টিকুলার ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে জানতে হবে, এবং প্রাইস কি করে আপস অ্যান্ড ডাউনস হয় সেই লজিকটাকে আমাদেরকে জানতে হবে। এখন ভলিউমটাকে আমরা কি করব না, তলাতে যে বারটা রয়েছে সেখানে তলাতে আমরা দেখব। যদি দেখা যায় এই সম্পর্কে আমার চ্যানেলেতে তো ডেডিকেটেড ভিডিও রয়েছে, সে ভিডিও দেখা যেতেই পারে যে প্রাইস আর ভলিউম ইন্টারাকশন করলে কীরকমভাবে ইন্টারাকশন হয়। তো এখানে আমি একটু জাস্ট বলে দিই। এখানে আহ, এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে প্রাইস কি হয়েছে, এই জায়গা থেকে প্রাইস নিচের দিকে নামছিল, নামতে নামতে একটা লো তৈরি করেছে, আবার প্রাইস ওপরের দিকে গিয়ে একটা হাই তৈরি করেছে, আবার প্রাইস একটা নিচের দিকে নেমে একটা লো তৈরি করেছে, আবার ওপরের দিকে গিয়ে একটা হাই তৈরি করেছে, মানে এইভাবে কিন্তু প্রাইস লো হাই করে এইভাবে কিন্তু নামছে প্রাইস, কিন্তু এটাকে একটা হাই দেখিয়েছিল, লোয়ার হাই তৈরি হচ্ছে, মানে এটা একটা ডাউন ট্রেন্ড ফরম্যাটে কাজ করছে। ঠিক আছে? তো এখন এই যে ডাউন ট্রেন্ড ফরম্যাটে কাজ করছে, এখন প্রাইসে এইগুলো তো ভলিউম বার, তো ভলিউম বারের অ্যাভারেজ রিয়েকশন কি, এই কোণ থেকে যদি আমরা ধরি, এই ভলিউম বারের যে টেন্ডেন্সি, এই ভলিউম বারের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু ফ্ল্যাট রেঞ্জে নেমে গেছে, একদম ফ্ল্যাট রেঞ্জে নেমে চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে এদের যে টেন্ডেন্সি, প্রাইস ফল করছে এবং এখানে ভলিউমও কিন্তু আস্তে 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 কমতে কমতে আসছে। তাহলে প্রাইস ফলিং, ভলিউম বারের সাইজ কমে কমে আসছে। তো এইটার থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি, একটা পার্টিকুলার ডিসিশনে আসতে পারি যে এখানে যে ডাউন ট্রেন্ডটা চলছিল তার যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা কিন্তু শেষ হয়ে আসছে, এটা বড় ছিল, মানে এখানে ট্রেন্ড বেশি ছিল। আবার যদি এটা আপের দিকে যায়, এখানে থেকে দেখা যাচ্ছে এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে কি এখানে ডাউন ট্রেন্ডটা কিন্তু সাস্টেন করেছিল, এই জায়গার থেকে এই জায়গায় যখন যাচ্ছে, এই যে বারটা, এটা তো এক্সেসিভ লেভেলে হাই হয়েছে। তো ঠিক আছে, এখানে কিছু ইনজেক্ট হয়েছে, কিন্তু এই বারগুলো দেখে অ্যাভারেজ দেখে বোঝা যাচ্ছে কি এটা উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে মানে এখানে যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল, এখানে কনসলিডেশন ছিল যে কারণে যেন খুব বেশি বাড়েনি, এখানে খুব বেশি বাড়েনি, কিন্তু যখনই আমাদের এখানে এরকম একটা জায়গাতে প্রাইস মুভমেন্ট শুরু হয়ে গেছে এরকম জায়গাতে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইস কিন্তু পড়বার একটা, নিচের দিকে যাবার একটা জায়গা তৈরি করে নিয়েছে। ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমরা এখান থেকে স্টাডি করে নিতে পারি। তো এটা নিয়ে এই ভিডিওতে আর অতিরিক্ত কিছু বলছি না। যদি এই সম্পর্কে কিছু জানতে হয় তাহলে আমার চ্যানেলে যে প্রাইস ভলিউম নিয়ে ভিডিও রয়েছে, দুখানা ভিডিও রয়েছে। একটা প্রাইস ভলিউম ডাইভারজেন্স নিয়ে একটা ভিডিও রয়েছে, আর একটা শুধুমাত্র ভলিউম বার সম্পর্কে আলোচনা করার জন্য একটা ভিডিও রয়েছে। তো এই জায়গাতে এখানে মার্কেটের যে ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে আমরা কিন্তু ধরবার চেষ্টা করি এইখানে এই ভলিউমগুলোকে দেখে, এবং এই যে এখানে আপস ডাউনস এইগুলো আসছে, এইগুলোর অথেন্টিসিটি কতটা এবং এটা কতক্ষণ পর্যন্ত সাস্টেন করবে, সেটার আগাম কিন্তু একটা জাস্টিফিকেশান আমরা এই ভলিউম বারগুলো দেখে বুঝতে পারি।
ঠিক আছে? তো ভলিউম বার প্রাইসকে কিন্তু ম্যানিপুলেট করা যায়, ম্যানিপুলেট করে ইনজেক্ট করে বিভিন্নভাবে কিন্তু প্রাইসটাকে এক জায়গায় বেঁধে রাখা যায়, বা প্রাইসকে ওপরের দিকে ঠেলে তুলে নিয়ে যাওয়া যায়। এ তো মার্কেটের এগেনস্টে প্রাইস ঠেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে এখানে টোপ ফেলে ফেলে প্রাইসটাকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মার্কেট প্রতি মুহূর্তে রিজেকশন করেছে, মার্কেট কিন্তু নিচ্ছে না। তখন কিন্তু হঠাৎ করে ওপর প্রাইসে কিছু জনকে জোর করে বাই করবার পর তারপর হঠাৎ করে কিন্তু প্রাইসকে ফেলে দেওয়া হয়েছে এবং নিচের প্রাইস পর্যন্ত নামিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। একদিনে যতটা নামানো মানে একটা উইকের মধ্যে যতটা নামানো সম্ভব ততটা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো এই যে এক একটা সিস্টেম বা ফরম্যাট আসছে, এই ফরম্যাটগুলো কিন্তু এটাকে যদি আমরা খুব খুঁটিয়ে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে, এটাকে ধরি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে প্রাইস এইখানে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে প্রাইস কিন্তু একটা ফ্ল্যাট মুভমেন্ট হয়েছে, তারপরে কিন্তু আবার প্রাইস ওপরের দিকে উঠে গেছে। তাহলে এই যে মুভমেন্টটা আমরা দেখতে পেলাম, এই মুভমেন্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে তিনটে জোন তৈরি হচ্ছে। এখানে এটাকে ধরার চেষ্টা করি, হ্যাঁ, এখানে তিনটে জোন তৈরি হয়েছে। এই তিনটে জোনের ক্ষেত্রে এই এই যে পোর্শনটা, এটা প্রাইস ওপরের দিকে যাচ্ছে, এটাকে র্যালি বলছি, এটা আবার র্যালি হচ্ছে, এইখানে একটা বেস এরিয়া তৈরি করছে, মানে প্রাইস এখানে ফ্ল্যাট অবস্থায় ছিল। তাহলে এই যে র্যালি এরিয়াটাতে, এই র্যালি এরিয়াটাতে প্রাইস ওপরের দিকে দিকে যাচ্ছিল কিসের জন্য, না এখানে নানা রকম টাইমেতে বিগ প্লেয়ার্সরা নানা রকম প্রাইসে অনেক ট্রেডারকে ইনফিউজ করে এবং করে নানা রকম বিড প্রাইস অফার করে, মানে প্লেস করতে থাকে এবং সেলারদেরকে মানে হাই প্রাইসে প্রফিট বুকিং করবার জন্য যাদের হাতে স্টকটা রয়েছে তাদেরকে কিন্তু ওখানে লোভ দেখাতে থাকে এবং সেগুলোকে অ্যাকুমুলেট করতে থাকে। তারপর প্রাইসটাকে উপরের দিকে তারা তুলে নিয়ে যায়। এখন উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার পর তারপর কিন্তু প্রাইসটাকে এক জায়গায় একটা বেস তৈরি করে। তখন বিগ প্লেয়ার্সরা আর বেশি দামে কিনতে চায় না। তখন বিগ প্লেয়ার্সদের সঙ্গে বিগ প্লেয়ার্সদেরকে ফলো করে করে যে ট্রেডারগুলো উপরের দিকে গিয়েছিল তাদের কাছ থেকে স্টকটাকে বের করে নেবার জন্য কিন্তু এই জায়গাতে প্রাইসটাকে স্ট্যাগনেন্ট করে দেয়। তখন কিন্তু ডিমান্ডটাকে আস্তে আস্তে কমিয়ে এনে এই জায়গাতে অল্প অল্প প্রাইসে অফার করতে করতে একটা রেঞ্জ বাউন্ড অবস্থা তৈরি করে। ঠিক আছে? তারপরে আবার যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আবার প্রাইসটাকে উপরের দিকে বাড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করতে থাকে। তো এই ধরনের র্যালি বেস র্যালি, ঠিক আছে? যদি র্যালি চলে তাহলে আপ ট্রেন্ড হয়, বেস যদি হয় তখন তাহলে সাইডওয়েজ হয়, মানে কনসলিডেশন স্টেট চলে। আর যদি প্রাইস এরকম একটা জায়গা থেকে প্রাইস যদি নিচের দিকে এরকম করে পড়তে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ড্রপ। ঠিক আছে? তাহলে র্যালি বেস ড্রপ বা র্যালি বেস র্যালি, ঠিক আছে? এটা হতে পারে। বা এখানে ড্রপ বেস, এটা একটা ড্রপ, এটা বেস, এটা ড্রপ। আবার ড্রপ বেস ড্রপ, এটা তো হলো। তারপর র্যালি বেস ড্রপ হতে পারে। ঠিক আছে? আবার এখানে ড্রপ বেস, তারপরে আবার এখান থেকে ঘুরে যেয়ে আবার র্যালি হয়ে যেতে পারে। মানে এই রকম 4 রকম প্যাটার্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টটা হয়। ঠিক আছে? তো এই মুভমেন্টগুলোকে স্টাডি করবার আগে এই মুভমেন্টের ভেতরে যে লজিকটা রয়েছে সেই লজিকটাকে আমাদেরকে ধরার চেষ্টা করতে হবে এবং সেই লজিকটাকে আমাদেরকে জানতে হবে। তো একটা ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু বলা সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন বুঝতে গেলে আমাদেরকে কিন্তু প্রাইস আর হচ্ছে ভলিউম, নাম্বার অফ ট্রেড, মানে এখানে ইন্টারেকশনটা কীরকম হচ্ছে সেইটাকে ট্র্যাক করতে জানতে হবে, আর প্রাইস মুভমেন্টটা কী হচ্ছে সেটাকে জানতে হবে। এখন এই মুভমেন্ট মানে প্রাইসের, আমরা তো মোমেন্টাম যদি ট্রেডিং করি মানে সুইং ট্রেডিং করতে চাই তাহলে মোমেন্টাম ট্রেডিং করবো। তো একটা মোমেন্টামকে ক্যাচ করতে গেলে সেই মোমেন্টামের পিছনে মোমেন্টামটাকে যারা ক্রিয়েট করেছে, মোমেন্টামটাকে যারা আটকাবে, তাদের কিন্তু সাইকোলজিটাকে আমাদেরকে জানতে হবে। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন শেখার মূল বিষয়। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।